মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম মিস আসসালাম। আসসালামু ওয়ালাইকুম আসসালাম। মিস আসসালামু আলাইকুম। মিস আসসালামু আলাইকুম। মিস আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো তোমরা? জি মিস। যারা এসছো সবাই চ্যাট বক্সে যে উপস্থিতি দিয়ে দাও। মিস চ্যাট বক্স। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চ্যাট বক্সে যে উপস্থিতি দিয়ে দাও তোমরা। আমরা কিছুক্ষণের মধ্যেই মূল আলোচনায় চলে যাব। তো গত লেকচার পর্যন্ত অর্থাৎ লেকচার 5 পর্যন্ত আমরা অধ্যায় 1 আলোচনা করেছি এবং এই অধ্যায়ের অন্তর্ভুক্ত যত ধরনের প্রশ্ন ছিল সেইগুলো আমি তোমাদের সামনে উপস্থাপন করেছি। ওয়ালাইকুম আসসালাম। উপস্থাপন করেছি এবং সেগুলোর উত্তর কেমন হবে সেই নিয়েও কিন্তু আমরা আলোচনা করেছি। এখন তোমরা আমাকে একটু জানাও যে চ্যাপ্টার 1 বা অধ্যায় 1-এ কোনো অংশে বা কোনো উত্তর করতে গিয়ে কোনো সমস্যা হয়েছে কিনা। হ্যাঁ, একটু আমাকে জানাও, আমরা মূল আলোচনায় চলে যাব কিছুক্ষণ পরেই। ওয়ালাইকুম আসসালাম। যারা যারা এখন জয়েন করলে, ওয়ালাইকুম আসসালাম, যারা এখন জয়েন করেছো তারা সবাই চ্যাট বক্সে যে উপস্থিতি দিয়ে দাও। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তোমরা যারা শুনেছো আমি যা বলেছি আর কি, কোনো সমস্যা থাকলে জানাও আমাকে। কোনো সমস্যা কি আছে? গত যে 5টা লেকচারে আমরা যা আলোচনা করেছি, যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করেছি অর্থাৎ চ্যাপ্টার 1, সেখানে প্রশ্ন উত্তর করতে গিয়ে কোনো সমস্যা হয়েছে কিনা তোমাদের একটু জানাবে আমাকে। হ্যাঁ, কোনো কি সমস্যা আছে? ওয়ালাইকুম আসসালাম। তোমরা কি শুনতে পেয়েছো? যারা শুনতে পেয়েছো একটু আমাকে জানাও। আর যদি এখন আচ্ছা, যদি সমস্যা না থাকে সেটাও জানাও। সমস্যা নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সমস্যা নেই। আচ্ছা, যদি মনে করো যে সমস্যা যদি মনে করো যে পড়তে গিয়ে হয় তাহলে অবশ্যই আমাদের গ্রুপে জানিয়ে দিবে। কেমন? গ্রুপে জানালেই হবে। গ্রুপে জানালেই হবে। আমি দেখে নেব এবং তোমাদের সাথে আলোচনা করব সেই বিষয়ে। কেমন? তো আজকে আসলে আমরা মূল আলোচনায় এখনই চলে যাব ইনশাল্লাহ। তো তোমরা হচ্ছে যারা এসছো পরে তারা সবাই উপস্থিতিটা দিয়ে দাও। মূল আলোচনায় গেলে আসলে এই বিষয়টা আর মনে থাকে না। তো আমরা স্ক্রিন শেয়ার দিচ্ছি, একটু জানাবা স্পষ্ট দেখতে পাচ্ছ কিনা। দেখা যাচ্ছে? জি মিস দেখা যাচ্ছে। থ্যাংক ইউ। আমরা আজকে, ওয়ালাইকুম আসসালাম, আজকে আমরা নতুন একটা অধ্যায় আরম্ভ করব। আমরা বিজ্ঞান ক্লাসে আছি, 8ম শ্রেণীর শিক্ষার্থী, তোমরা আমার সাথে আছো। আজকে আমরা যে অধ্যায় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অধ্যায় 2। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আলোচনা শুরু হয়ে গেলে তোমরা একটু মিউট থাকবা। নতুন জয়েন করলেও সালাম দেওয়ার এই সময়টা প্রয়োজন নাই। কেমন? এই সময়টা একটু চুপ থাকবা। হ্যাঁ, মিউট থাকবা সবাই। তো অধ্যায় 2 আমাদের আজকের আলোচ্য বিষয়। আজকে আমরা এই অধ্যায় নিয়ে আলোচনা শুরু করব। তাহলে এই অধ্যায়ের নাম হলো জীবের বৃদ্ধি ও বংশগতি। জীবের বৃদ্ধি ও বংশগতি। আজকের লেকচার নাম্বার হলো 6 এবং পর্ব 1। এই অধ্যায়ের প্রথম পর্ব এটা, অধ্যায় 2 এর প্রথম পর্ব এটা। কেমন? আর আমাকে আশা করি তোমরা এতদিনে সবাই চিনে গেছো। যারা চিনতে না, শায়লা পারভিন আমি, তোমাদের বিজ্ঞান টিচার। কেমন? আচ্ছা, আমাদের আলোচ্য বিষয়, আজকে যে আলোচ্য বিষয় সেই সম্পর্কে একটু জানি। চলো, আজকের আলোচ্য বিষয় হচ্ছে এই অধ্যায়ের পাঠ 1, কোষ বিভাজনের প্রকারভেদ। এখানে কোষ বিভাজনের প্রকারভেদ থেকেই শুরু হয়েছে আলোচনা।
হ্যাঁ, কিন্তু তোমাদের জন্য, তোমাদের সুবিধার জন্য আমি এর আগের থেকে কিছুটা অংশ তোমাদের সামনে উপস্থাপন করব। যাই হোক, তো এই কোষ বিভাজনের প্রকারভেদে আছে অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস। এরপরে আছে হচ্ছে মাইটোসিসের বৈশিষ্ট্য, মাইটোসিসের বৈশিষ্ট্য, সম্পাদিত হওয়ার স্থান, অর্থাৎ মাইটোসিস কোথায় সম্পাদিত হয় সেই স্থানগুলো, এবং না হওয়ার স্থান, অর্থাৎ সম্পাদিত না হওয়ার স্থান। এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা মূলত আলোচনা করব। কেমন? তো আমরা আলোচনায় চলে যাই। তোমাদের এই অধ্যায়ে কোষ বিভাজন ও এর প্রকারভেদ শিরোনামে যে অংশটা আছে, সেখানে প্রথমেই কোষ বিভাজনের প্রকারভেদ নিয়ে আলোচনা হয়েছে। তো তোমাদের মানে জানার সুবিধার্থে, বা তোমরা যেহেতু হয়তো আগেও পড়েছো কোষ বিভাজন, একটু জানাও তো কোষ বিভাজন কি আগে পড়েছো? কোষ বিভাজন কি তোমরা জানো? একটু জানাও মেয়েরা, জানো? জানলে একটু একজন বলো তো কোষ বিভাজন কি। সবাই মিউট হও, যে বলবা সে আনমিউট হবা, কেমন? জান্নাতুল ফেরদৌস। আচ্ছা, একটু বলো দেখি, যে কোনো একজন বলো কোষ বিভাজন কি জানো তোমরা? মিস, হ্যাঁ বলেন। আমি বলি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বলবা, নামটা বলো। নওশীন নওয়াল জারা। হ্যাঁ বলো বাবা, বলো কোষ যে বিভাজন কি। প্রক্রিয়ায় একটি মাতৃকোষ বিভাজিত হয়ে দুই বা ততোধিক আবদ্ধ কোষ তৈরি করে তাকে কোষ বিভাজন বলে। গুড, আবদ্ধ না, আপত্য, কেমন? গুড, ভেরি গুড। তাহলে আমরা একটু দেখে নেই কোষ বিভাজন কি। থ্যাংক ইউ। আচ্ছা, কোষ বিভাজন যে প্রক্রিয়ায় জীবকোষ বিভাজিত হয়ে, পয়েন্টটা নিয়ে নিই। আচ্ছা, যে প্রক্রিয়ায় জীবকোষ বিভাজিত হয়ে নতুন বা অপত্য কোষ সৃষ্টি করে তাকে কোষ বিভাজন বলে। তো তুমি আরো সুন্দরভাবে বলেছো যে যে প্রক্রিয়ায় মাতৃকোষ মনে হয় বিভাজিত হয়ে, বা জীবকোষ বিভাজিত হয়ে নতুন বা অপত্য, একটা কোষও নতুন হতে পারে, দুইটা কোষও নতুন হতে পারে, অথবা একাধিক কোষও উৎপন্ন হতে পারে। হ্যাঁ, তো নতুন বা অপত্য কোষ সৃষ্টি করবে সেই প্রক্রিয়াটি হচ্ছে কোষ বিভাজন। আশা করি তোমরা আগে পড়েছো, তারপরে যেহেতু কোষ বিভাজন সম্পর্কে আমাদের আলোচনা, তাহলে সেই বিষয়টা আগে আমাদের একটু মনে করে নিতে হবে, কেমন? তো এর প্রকারভেদে যাই, আমরা চলে যাচ্ছি। কোষ বিভাজন, জীবদেহে কোষ বিভাজনটা প্রধানত 3 প্রকার। তার মধ্যে প্রথমটা হচ্ছে অ্যামাইটোসিস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অ্যামাইটোসিস, এরপরে আছে মাইটোসিস, এবং একেবারে শেষে আছে মিওসিস। হ্যাঁ হ্যাঁ, তোমরা কি অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস সম্পর্কে আগে জেনেছো? ক্লাস 7, 6? আচ্ছা, তাহলে তাহলে শুধুমাত্র আমরা জানতাম কোষ বিভাজন কি, তাই না? তাহলে আমরা আজকে এর যে কোষ বিভাজন, এর যে প্রকারভেদ সেই সম্পর্কে জানবো। তো প্রথমে আমাদের নামগুলো আবার একটু মনে করে নেই, হ্যাঁ দেখে নেই, যেহেতু নতুন নাম এগুলো আমাদের জন্য। প্রথমে আছে কি 1 নম্বরে, তোমরাই বলো। অ্যামাইটোসিস, তারপরেরটা মিওসিস, তারপরে মিওসিস। তাহলে আমরা কি করব, প্রথমে আমরা অ্যামাইটোসিস সম্পর্কে জানবো, তাই তো? তার আগে এই অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস এই প্রক্রিয়াগুলো জানার আগে আমাদের দুইটা শব্দ সম্পর্কে সঠিক জ্ঞান রাখতে হবে। হ্যাঁ, দুইটা শব্দ সম্পর্কে আমাদের সঠিক জ্ঞান রাখতে হবে। সেই দুটা শব্দ কি? একটা হচ্ছে মাতৃকোষ। মাতৃকোষ, হ্যাঁ, তো যে কোষ বিভাজিত হয়ে, তোমরা সবাই একটু মিউট হও, বাসায় আওয়াজ হচ্ছে, তোমরা সবাই মিউট হও, মিউট হও। আচ্ছা, যে কোষ বিভাজিত হয়ে নতুন উৎপন্ন হয়, নতুন কোষ উৎপন্ন হয়, এখানে কোষটা লিখতে ভুল হয়েছে। আচ্ছা যাই হোক, যে কোষ বিভাজিত হয়ে নতুন কোষ উৎপন্ন হয় তাকে আমরা কি বলবো? মাতৃকোষ। অর্থাৎ যে কোষটা বিভাজিত হচ্ছে সেই কোষটাকে আমরা বলবো হচ্ছে মাতৃকোষ, কেমন? মাতৃকোষ। আর অপত্য কোষ, বা অনেকে বলে আপত্য কোষ, সেটা কি? আচ্ছা, একটু মিউট হও প্লিজ। এখানে কে, কারো বাসায় অনেক বেশি আওয়াজ হচ্ছে। সম্ভব বলো এভাবে করে ইয়ে করা? এখন সবাইকে আমার মিউট করতে হবে। এই নুসরাত জাহান, নুসরাত,
শুনছে না, ও ক্লাস করছে না। আমি তাহলে স্ক্রিন শেয়ার অফ করে দিব এইভাবে। আচ্ছা দেখি কে করছে। এভাবে সম্ভব? বলো দেখি, এটা কি সম্ভব? এভাবে ক্লাস নেওয়া সম্ভব? সারাক্ষণই সে কথা বলবে। আমি তাহলে স্ক্রিন শেয়ার অফ করে দিচ্ছি। হ্যাঁ, কারো বাসা থেকে ব্যাকগ্রাউন্ড সাউন্ড আসতেছে। হ্যাঁ সেটা তো বলছি, সেটাই তো বলছি। মিস নুসরাত জাহানের ব্যাকগ্রাউন্ড নুসরাত জাহান, হ্যাঁ এখন কি করব, এখন না পুরো স্ক্রিন শেয়ার অফ করে দিতে হবে আমাকে। আচ্ছা তোমরা এর মধ্যে একটু কষ্ট করে শোনো। তো এই নুসরাতকে আমি লিভ দিতে পারি, কিন্তু আসলে দিতে চাচ্ছি না। ঠিক আছে, আচ্ছা মাতৃকোষ অপত্যকোষ। অপত্যকোষ কি? মাতৃকোষ বিভাজিত হয়ে যে নতুন কোষ উৎপন্ন হয়, হ্যাঁ সেই নতুন কোষগুলোকে আমরা বলবো অপত্যকোষ। এগুলোকে ইংরেজিতে বলে মাতৃকোষকে মাদার সেল, আর অপত্যকোষকে বলা হয় কি? ডটার সেল। ডটার সেল। গুড, ভেরি গুড। তাহলে আমরা অপত্যকোষ এবং মাতৃকোষ সম্পর্কে জানলাম। এখন আমরা চলে যাব আমাদের প্রথম যে প্রকারভেদে যে প্রথম অংশটা আমরা দেখলাম, অর্থাৎ অ্যামাইটোসিস। এই প্রক্রিয়াটা সম্পর্কে আমরা একটু জানবো। হ্যাঁ, অ্যামাইটোসিস প্রক্রিয়াটা জানতে হলে আমাদেরকে একটা চিত্র সাহায্য নিতে হবে। এটা আমাদের পাঠ্যপুস্তকে আছে, অ্যামাইটোসিসের এই চিত্রটা তোমরা দেখেছো নিশ্চয়ই। তো অ্যামাইটোসিস এক ধরনের কোষ বিভাজন প্রক্রিয়া, তবে এই বিভাজন প্রক্রিয়াটা একটু নিম্ন শ্রেণীর মানে জীবের মধ্যে হয়ে থাকে, মাইক্রো অর্গানিজমের মধ্যে। বা তোমরা ক্লাস 7-এ জেনেছো যে ছোট ছোট যে মাইক্রোস্কোপিক যে জীবগুলো আছে তাদের মধ্যে এগুলো দেখা যায়, যেমন ব্যাকটেরিয়া, ইস্ট, ছত্রাক, হ্যাঁ তারপর হচ্ছে অ্যামিবা। এই ধরনের জীবগুলোর মধ্যে, এককোষী জীবগুলোর মধ্যে আমরা অ্যামাইটোসিস প্রক্রিয়াটা দেখতে পাই। অর্থাৎ অ্যামাইটোসিস প্রক্রিয়ায় এই প্রকার এককোষী জীবগুলোর বংশবৃদ্ধি হয় বা সংখ্যা বৃদ্ধি হয়। তো এককোষী জীবগুলো অ্যামাইটোসিস প্রক্রিয়ায় বিভক্ত হয়ে বংশবৃদ্ধি করে। আর এই ধরনের কোষ বিভাজনে কি হয়? এই ধরনের কোষ বিভাজনে তোমরা একটু চিত্রটা দেখো। এটা যদি একটা কোষ হয়, এটা যদি কোষের নিউক্লিয়াস হয় আর বাকি অংশ সাদা অংশটা সাইটোপ্লাজম হয়, তাহলে এখানে প্রথমে নিউক্লিয়াসের ডাম্বেলের আকৃতি হবে। ডাম্বেল দেখছো কেমন? দুই দিকটা জি মিস। গোলাকার এবং মাঝখানটা একটু সরু। হ্যাঁ, ডাম্বেল দেখেছো না? হাতে নিয়ে যে মানে ওজন অনেক থাকে, হাতে নিয়ে ব্যায়াম করা হয়। হ্যাঁ হ্যাঁ, সেই জি, ডাম্বেলের মিস আকার দেখেছি। ধারণ করে এই নিউক্লিয়াসটা আস্তে জি মিস। আস্তে, এবং প্রায় মাঝ বরাবর সংকুচিত হয়ে যায়। যে দেখো মাঝ বরাবর সংকুচিত হয় এবং পরস্পর থেকে আস্তে আস্তে করে সংকুচিত হতে হতে দুই অংশটা মানে নিউক্লিয়াসের দুই অংশে বিভক্ত হয়ে যায়। পরবর্তীতে এর মধ্যে তার মধ্যে মানে একই সাথে যখন নিউক্লিয়াসটা এরকম ডাম্বেল শেপ হতে থাকে, মাঝ বরাবর সংকুচিত হয়, তখন কিন্তু এই যে সাইটোপ্লাজমের অংশটুকুও সংকুচিত হতে থাকে। হ্যাঁ দেখো ভিতরে গর্তের মধ্যে ঢুকে যাচ্ছে, খাঁজের সৃষ্টি হয়। এভাবে ঢুকতে ঢুকতে এবং এই ডাম্বেলের মাঝখানে সরু অংশটা আরো সরু হতে হতে নিউক্লিয়াসের দুই অংশে বিভক্ত হয়ে যায় এবং এই সাইটোপ্লাজমও দুই অংশে বিভক্ত হয়ে যায়। এবং পরবর্তীতে দেখা যায়, হ্যাঁ কোষ দুটাই আলাদা হয়ে যায়, মানে একটা কোষই নিউক্লিয়াসকে বিভাজিত করে, সাইটোপ্লাজমকে বিভাজিত করে সরাসরি দুইটা কোষে পরিণত হয়। এই নতুন কোষগুলোকে আমরা বলবো হচ্ছে অপত্য কোষ বা ডটার সেল। এইটাই হচ্ছে তোমার অ্যামাইটোসিস প্রক্রিয়ার যে মানে প্রক্রিয়াটা। হ্যাঁ, মূল প্রক্রিয়াটা এটা। এখানে খুব সহজ সরল ভাবে সরাসরি বিভাজন হয়, একটা কোষ থেকে দুইটা কোষ হয়ে যায়, খুব সিম্পল একটা পদ্ধতিতে, খুবই সহজ সরল একটা পদ্ধতি এটা। এবং এ ধরনের বিভাজনে যেটা হয়, মাতৃকোষের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম সরাসরি বিভক্ত হয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি করে। তাই এই ধরনের বিভাজনের আরেকটা নাম হচ্ছে প্রত্যক্ষ কোষ বিভাজন। প্রত্যক্ষ মানে কি? সরাসরি, তাই না? প্রত্যক্ষ, সরাসরি। তো সরাসরি কোষ বিভাজন। তো আমরা অ্যামাইটোসিসকে সংজ্ঞায়িত এভাবে করতে পারি যে, যে ধরনের বিভাজনে বা যে কোষ বিভাজনে মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম সরাসরি বিভক্ত হয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি করে, তাকে বলা হবে প্রত্যক্ষ কোষ বিভাজন বা অ্যামাইটোসিস। আমি কি বুঝাতে পেরেছি তোমাদেরকে? জি মিস। ওকে, তাহলে অ্যামাইটোসিসের সংজ্ঞা আসলে এটা দিবা। হ্যাঁ, আর যদি বলা হয় যে অ্যামাইটোসিসকে কেন প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয়,
হ্যাঁ, তাহলে আমরা কি উত্তর করব? অ্যামাইটোসিস এমন একটা প্রক্রিয়া, ঠিক এভাবে বলবা, যে ধরনের বিভাজন প্রক্রিয়া মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম সরাসরি দুটি অপত্য কোষ সৃষ্টি করে। এই কারণে যেহেতু সরাসরি বিভক্ত হয়, হ্যাঁ, সহজ সরল পদ্ধতিতে, এই কারণে একে প্রত্যক্ষ কোষ বিভাজন বলে। তাহলে আমরা দুইটা প্রশ্নের উত্তরই কিন্তু পেয়ে গেলাম। ঠিক আছে, এবং এখানে যদি জ্ঞানমূলক না এসে অনুধাবনমূলক প্রশ্ন আসে, তাহলে কিন্তু এর সাথে আমরা জুড়ে দিব কি, এই ধরনের কোষ বিভাজন আমরা দেখতে পাই কোথায় কোথায়, সেটাও লিখে দিব উদাহরণগুলো, যে ব্যাকটেরিয়া, ছত্রাক, অ্যামিবা। আর যদি বলে অ্যামাইটোসিস প্রক্রিয়ার ব্যাখ্যা দাও, সেই ক্ষেত্রে কিন্তু আমরা সম্পূর্ণ অংশটাকে উপস্থাপন করব চিত্রসহ। সেটা হবে প্রয়োগমূলক প্রশ্ন। আমার কথা কি তোমরা বুঝতে পেরেছো? জি আচ্ছা, এখন অনেক পরে যারা জয়েন করলে তারা অবশ্যই কি করবা এখন বলো দেখি? চ্যাট বক্সে যে উপস্থিতি দিয়ে দিবা। হ্যাঁ, উপস্থিতি দিয়ে দিবা, কেমন? এখন যারা জয়েন করেছো তারা একটু উপস্থিতি দিয়ে দাও। আচ্ছা, যেই মেয়েটার বাসায় কথা হচ্ছিল, একটু মেয়েটার নাম বলো। ম্যাম নুসরাত জাহান। নুসরাত জাহান। নুসরাত জাহান আমার সাথে একটু কথা বলবে। নুসরাত জাহান, নুসরাত জাহান একটু আনমিউট হও তো বাবা। নুসরাত জাহান, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ বাবা, নুসরাত জাহান তুমি? আচ্ছা শোনো, তোমার বাসায় অনেক বেশি কথা হয়, তুমি আনমিউট হবা না সহজে, হ্যাঁ, মিউট থাকবা, কেমন? তোমাকে অনেকক্ষণ ডাকাডাকি করেছে, তুমি খেয়াল করো নাই। এভাবে সময় নষ্ট করা যাবে না, কেমন? নুসরাত জাহান, বুঝতে পারছো তুমি বাবা? ওকে, ঠিক আছে, মিউট হয়ে যাও বাবা সবাই। আর যারা এসেছো এখন, তারা সবাই উপস্থিতি দিয়ে দাও। আমরা এখন জানবো মাইটোসিস সম্পর্কে, মাইটোসিস বিভাজন সম্পর্কে। আমাদের চিত্র দেয়া নাই, ছোট করে মাইটোসিসের কোনো চিত্র দেয়া নাই। তোমাদের সুবিধার জন্য, বোঝার সুবিধার জন্য আমি একটা চিত্র দেখাচ্ছি তোমাদের সামনে। আমরা একটু বর্ণনাটা দেখি। মাইটোসিস, উন্নত শ্রেণীর প্রাণী এবং উদ্ভিদের দেহকোষ মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়। উন্নত শ্রেণীর প্রাণী, কিছুক্ষণ আমরা যেটা দেখেছি কিছুক্ষণ আগে, সেটা ছিল হচ্ছে অ্যামাইটোসিস। সেখানে আমরা দেখেছি অনুন্নত এককোষী প্রাণীর জীবের কোষগুলো মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়েছিল। কিন্তু আমরা এখন যেটা দেখছি মাইটোসিস, মাইটোসিস কিন্তু অনুন্নত জীবদেহে হয় না, মাইটোসিস হয় হলো উন্নত শ্রেণীর প্রাণী এবং উদ্ভিদ, মানে জীবের মধ্যে, কেমন? তো সবাই একটু মিউট থাকো, আমি বলার পরে তোমাদের কিছু বলার থাকলে সেই তখন বলো, কেমন? আচ্ছা, তাহলে কোথায় হয়? দেহকোষে। কার? উন্নত শ্রেণীর উদ্ভিদ এবং প্রাণীর। ঠিক আছে, এখন দেখো এই প্রক্রিয়াটি কি। এই প্রক্রিয়ায় কি হয়? মাতৃকোষের নিউক্লিয়াস একবার বিভাজিত হয়। নিউক্লিয়াসটা একবার বিভাজিত হয়ে, দেখো এই যে হচ্ছে কোষটা, কোষের এই যে নিউক্লিয়াস হচ্ছে, এখানে হচ্ছে আকাশি রঙের বা একটু ধূসর রঙের। এই ধূসর রঙের যে নিউক্লিয়াসটা দেখা যাচ্ছে, নিউক্লিয়াসটা কি হবে? একবার বিভাজিত হবে। বিভাজিত হয়ে দেখো দুইটা অপত্য কোষ সৃষ্টি করে, হ্যাঁ, দুইটা ডটার সেল তৈরি করে। নিউক্লিয়াসটা একবার বিভাজিত হয় এবং দুইটা অপত্য কোষ সৃষ্টি হয়, ঠিক অ্যামাইটোসিসের মতো। কিন্তু এইটা কিন্তু অ্যামাইটোসিসের মতো এত সহজ সরল প্রক্রিয়া না। এই প্রক্রিয়াটা আমরা এই চ্যাপ্টারের 2 নম্বর লেকচারেই জানবো ইনশাল্লাহ। তো এই প্রক্রিয়ায় নিউক্লিয়াসটা একবার বিভাজিত হয়ে যে দুইটা ডটার সেল বা অপত্য কোষ উৎপন্ন করে, সেই দুইটা অপত্য কোষে, হ্যাঁ, বৈশিষ্ট্য কি? এই দুইটা অপত্য কোষ একেবারে সমকৃতির হবে, আকৃতি সমান হবে, গুণ থাকবে সমান, সমগুণ সম্পন্ন, অর্থাৎ এখানে ক্রোমোজোমের সংখ্যা, হ্যাঁ, বা অন্যান্য যে গুণাগুণ আছে সব একই রকম হবে। কার মতো হবে? দুইটা ডটার সেলের যা হবে মায়ের মতো হবে, ঠিক আছে, মাতৃকোষের মতো হবে, হ্যাঁ, বিশিষ্ট দুটি অপত্য কোষ সৃষ্টি হবে। তাহলে যে কোষ বিভাজন প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াস একবার বিভাজিত হয়ে সমকৃতির, সমগুণ সম্পন্ন, সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট দুটি অপত্য কোষ সৃষ্টি করে, তাকে আমরা বলবো মাইটোসিস। তাহলে মাইটোসিসের সঙ্গে আমি পেয়েছি। এখানে আমি ব্র্যাকেট দিয়ে ক্লোজ করেছি যে জায়গাটা, সেই জায়গাটা তোমরা একটু ভাষাটা পরিবর্তন করে লিখবা, তাহলেই মাইটোসিসের সংজ্ঞা চলে আসবে। হ্যাঁ, এখন দেখো মাইটোসিস কোষ বিভাজনের ফলে প্রাণী এবং উদ্ভিদের কি হয়? দৈর্ঘ্য বৃদ্ধি পায়, প্রস্থে বৃদ্ধি পায়। উদ্ভিদ এবং প্রাণী, এই যে আমরা বড় হই, আমরা যে বাড়ি, মোটা হই, হ্যাঁ, আমাদের কেন? কোষ বিভাজনের ফলে। কোন ধরনের কোষ বিভাজনের ফলে আমাদের দৈর্ঘ্য প্রস্থ বৃদ্ধি পায়? এখন নিশ্চয়ই বুঝতে পেরেছো তোমরা, বলো দেখি কোন ধরনের কোষ বিভাজনে আমরা মাইটোসিস। শুধু আমরাই না মেয়েরা, শুধু আমরা না, কিন্তু উদ্ভিদও কিন্তু এই বিভাজন প্রক্রিয়াতেই বিভাজিত হয়ে দৈর্ঘ্যে প্রস্থে বৃদ্ধি পায়, কেমন? এই ধরনের বিভাজন দ্বারা উদ্ভিদের ভাজক টিস্যুর কোষের সংখ্যা বৃদ্ধি ঘটে। ভাজক টিস্যু মানে হচ্ছে যেই
টিস্যু বা কলার কোষগুলো বিভাজন ক্ষমতা ভাগ সম্পন্ন। করা যায়। হ্যাঁ, গুড। তাহলে বিভাজন ক্ষমতা সম্পন্ন সেই কোষ বিভাজিত হয়ে হয়ে উদ্ভিদ কি হয়, দৈর্ঘ্যে প্রস্থে বৃদ্ধি পায়। আর এই যে আমরা যে মাইটোসিস আর অ্যামাইটোসিস করলাম, এইটার ক্ষেত্রে কিন্তু একটা বিরাট ব্যাপার আছে যেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। সেটা কি জানো? সেটা হচ্ছে, আমি একটু বলে দেই, তোমরা একটু খেয়াল করে দেখো যে মাইটোসিস আর অ্যামাইটোসিস কিন্তু মোটামুটি একই ধরনের প্রক্রিয়া। দুইটাতেই কিন্তু একটা কোষ থেকে দুইটা অপত্য কোষের সৃষ্টি হয়েছে। খেয়াল করেছো তোমরা? ওইখানে নিউক্লিয়াস বিভাজিত হয়ে দুই অংশে ভাগ হয়, এখানেও তাই হয়, তাই না? কিন্তু এদের মধ্যে বড় পার্থক্য হচ্ছে ওইখানে কিন্তু একবারও বলে নাই যে সম আকৃতি, সমগুণ সম্পন্ন, সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট, এগুলা কিন্তু বলে নাই। বলছে? বলো দেখি। ওইখানে সরাসরি বিভক্ত হয় দেখে ওখানে তুমি কোনোভাবেই বলতে পারবা না যে সমাকৃতির কিনা, সমগুণ হয়েছে কিনা, দুইটা কোষে ক্রোমোজোমের সংখ্যা সমান কিনা, এটা কিন্তু তুমি কোনোভাবেই বলতে পারবা না। সুতরাং ওইখানে এই কারণেই ওই বিষয়গুলোকে উল্লেখ করে নাই। তাহলে ওইটা হচ্ছে প্রত্যক্ষ, ওটা সরাসরি বিভাজন, সরল সহজ প্রক্রিয়া। এটা কিন্তু সহজ সরল প্রক্রিয়া না। এটা এমন ভাবে একটা কোষ থেকে দুইটা কোষ উৎপন্ন হয় যার ফলে দুইটা কোষ যে নতুন উৎপন্ন হলো তাদের গুণাগুণ মায়ের মতো হবে, আকৃতি দুইটা সমান হবে, এরা পরবর্তীতে বড় হয়ে মায়ের সমান হয়ে যাবে এবং এদের ক্রোমোজোম সংখ্যা সমান থাকবে। কিন্তু অ্যামাইটোসিসের ক্ষেত্রে সেটা প্রযোজ্য না। খালি মিল আছে এখানেই যে একটা কোষ থেকে দুইটা কোষ উৎপন্ন হয়। বুঝতে পেরেছো কি পারো না একটু বলো? হ্যাঁ, আর অ্যামাইটোসিস হয়েছিল কোথায়? দেখো পার্থক্যগুলো বলছি কারণ এরপরে এই ক্লাসে আমি দিব না, সামনের ক্লাসে কিন্তু আমি একটু কঠিন প্রশ্নে চলে যাব। অ্যামাইটোসিস মাইটোসিসের পার্থক্য আমি তোমাদেরকে লিখতে দিব। তোমরা যখন এগুলো খুব ভালো মতো বুঝে ফেলবা তখন সেই প্রশ্নগুলো আমি দিব। তো আমরা এখন তাহলে বুঝতে পারলাম যে অ্যামাইটোসিস হয় হচ্ছে নিম্ন শ্রেণীর উদ্ভিদ, মানে মাইক্রো অর্গানিজমের মধ্যে, অণুজীবের মধ্যে, কিন্তু মাইটোসিস হয় উন্নত দেহকোষের মধ্যে, তাই না? তাহলে আমরা মোটামুটি বুঝতে পারলাম নাকি? বলো দেখি। তাহলে মিওসিসে চলে যাবো। ওকে, থ্যাংক ইউ। এখন আমরা চলে যাব মিওসিসে। মিওসিস কোষ বিভাজন বোঝার জন্য, তোমাদের বোঝার সুবিধার জন্য সহজ সরল একটা কি দিলাম, চিত্র এখানে দিয়েছি। কেমন? আচ্ছা, হ্যাঁ চিত্র দিলাম। এটা তোমাদের বইয়ে নাই, কিন্তু বুঝতে হলে তোমাকে এটা দেখতে হবে। তো মিওসিস কি, জনন কোষ কোথায় হয়? প্রথমেই এখানে আমরা জেনে নিচ্ছি যে কোথায় হয়। মিওসিস হয় হচ্ছে জনন কোষ যখন উৎপন্ন হয় তখন মিওসিস হয়। কোথায় হবে জানো? জনন মাতৃকোষে। তাহলে মিওসিস হয় হচ্ছে জনন মাতৃকোষে। মাইটোসিস হয় কোথায়? দেহকোষে। শুধু দেহকোষে। আর এখানে কিন্তু জনন কোষে হয় না, জনন মাতৃকোষে মিওসিস হয়। এখন এই জনন মাতৃকোষে যখন মিওসিস হবে, এই ধরনের কোষ বিভাজনে মাতৃকোষের নিউক্লিয়াসটি পরপর দুইবার বিভাজিত হয়। এতক্ষণ আমরা যে দুটি বিভাজন দেখেছি সেখানে কোষটি একবার বিভাজিত হয়েছিল, আর এখানে নিউক্লিয়াসটা পরপর দুইবার বিভাজিত হয়, কিন্তু ক্রোমোজোম বিভাজন হয় একবার। ফলে অপত্য কোষে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে যায় এবং এই বিভাজনে 4টা কোষ উৎপন্ন হয়। দেখো একেবারে শেষে কয়টা কোষ আছে? 1 2 3 4। বুঝতে পেরেছো মেয়েরা? আবার বলবো এটা জনন মাতৃকোষে সংঘটিত হয়। এই কোষ বিভাজনটা কোথায় হয়? জনন মাতৃকোষে, তাই তো? জনন মাতৃকোষে হয়। এখানে কোষের নিউক্লিয়াসটা বিভাজিত হয় পরপর দুইবার, কিন্তু ক্রোমোজোম বিভাজিত হয় কয়বার? একবার। নিউক্লিয়াস বিভাজিত হয় কয়বার? নিউক্লিয়াস দুইবার। নিউক্লিয়াস দুইবার বিভাজিত হয় দেখি তো 4টা অপত্য কোষ সৃষ্টি হয়, ঠিক আছে? আর ক্রোমোজোম বিভাজিত হয় একবার, ঠিক আছে? হ্যাঁ। আর মোট নতুন কোষের সংখ্যা কয়টা এখানে? 4টা। আর মাইটোসিসে কয়টা ছিল? 2টা। অ্যামাইটোসিসে কয়টা ছিল? 2টা। হ্যাঁ। তাহলে আমরা এখন যারা জয়েন করলাম তারা সবাই উপস্থিতি দিয়ে দিব, কেমন? এখন যারা জয়েন করেছে সবাই চ্যাট বক্সে যে উপস্থিতি দিয়ে দাও। হ্যাঁ, আচ্ছা। তাহলে এইখানে যখন আমরা নতুন অপত্য কোষ পাই, নতুন বা অপত্য বা ডটার সেল যেগুলো পাই, সেখানে ক্রোমোজোমের সংখ্যা কিন্তু মাতৃকোষের ক্রোমোজোমের সংখ্যার সমান হয় না। সেখানে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা যদি 2 থাকে, এখানে হবে 1, মানে অর্ধেক হয়ে যায়। ক্রোমোজোমের সংখ্যা আর অর্ধেক হয়ে যায়। এটা হচ্ছে সবচাইতে ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ অংশ এখানকার।
এখানে ক্রোমোজোমের সংখ্যা অপত্য কোষে এসে অর্ধেক হয়ে যায়। এই বিভাজনে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হ্রাস পায় বলে এই বিভাজনের আরেকটা নাম হচ্ছে হ্রাসমূলক বিভাজন। হ্রাস মানে কি? হ্যাঁ, কমে যাওয়া, তাই না? হ্রাস মানে হ্যাঁ কমে যাওয়া। তাহলে এটাকে বলা হচ্ছে হ্রাসমূলক বিভাজন। এই প্রশ্ন আবার আসে, তাহলে আমি এই প্রশ্ন যদি আসে যে মিয়োসিসকে হ্রাসমূলক বিভাজন বলা হয় কেন, তাহলে আমরা কি বলবো বলো দেখি? ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হ্রাস পায় বলে এ ধরনের বিভাজনকে হ্রাসমূলক বিভাজন বলা হয়। গুড, ভেরি গুড। তাহলে জনন মাতৃকোষ থেকে পুং এবং স্ত্রী গ্যামেট যখন সৃষ্টি হয়, আমি বলেছিলাম জনন মাতৃকোষে এই বিভাজনটা হয়। যখন জনন মাতৃকোষে এই বিভাজনটা হয় তখন কিন্তু আমরা সেখান থেকে এই যে 4টা পাই, এগুলো কি পাই যেন? হয় পুং গ্যামেট না হলে স্ত্রী গ্যামেট পাই। তাহলে জনন মাতৃকোষ থেকে পুং গ্যামেট স্ত্রী গ্যামেট উৎপাদনের সময় এই বিভাজনটা হয়। তাহলে প্রত্যেক ক্ষেত্রেই অ্যামাইটোসিস, মাইটোসিস, মিয়োসিস সব ক্ষেত্রে কিন্তু আমরা জানতে পারলাম কোথায় হয়। হ্যাঁ, সেটা জানতে পারলাম। এই বিভাজনগুলার আলাদা নামগুলা জানতে পারলাম। একটা হচ্ছে প্রত্যক্ষ কোষ বিভাজন, তারপরটা ছিল কি? তারপরটা তোমরা জানো না, এরপরে জানবা। হ্রাসমূলক বিভাজন। আর মাইটোসিসকে বলা হয় সমীকরণিক বিভাজন। কেন জানো সমীকরণিক বিভাজন বলে? আমরা একটু পরেই জানতে পারবো। কেননা সেখানে ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষের এবং অপত্য কোষের সমান থাকে। আমরা সমীকরণের ডান আর বাম দিকে সমান পাই না, মাঝখানে সমান চিহ্ন দেই না। হ্যাঁ, এই কারণে ওকে বলা হয় সমীকরণিক বিভাজন। কেমন? তাহলে আমরা 3টা কোষ বিভাজন সম্পর্কে জানলাম, অর্থাৎ কোষ বিভাজনের প্রকারভেদ সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেলাম। এখন আমরা মাইটোসিস সম্পর্কে ভালো মতো জানবো। আমরা এখানে যে চিত্রটা দেখতে পাচ্ছি, দেখো মাইটোসিসের এই চিত্রটা, মিয়োসিসের এই চিত্রটা। এটা আমরা যখন মাইটোসিস, মিয়োসিস, অ্যামাইটোসিসের পার্থক্যগুলো জানবো তখন আমাদের এই চিত্রটা প্রয়োজন হবে, যদিও আমাদের বইয়ে নাই। তোমরা চাইলে এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। হ্যাঁ, এটা অনেক সুবিধা হবে তোমাদের বুঝতে। যখন তোমরা মাইটোসিস, মিয়োসিস পড়বা তখন তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে, পার্থক্যগুলো কি বুঝতে সুবিধা হবে। আমরা আরেকটা চিত্র দিচ্ছি তোমাদের সুবিধার জন্য, যেই চিত্র দুটা তোমরা আলাদা আলাদা করে দেখলা, মাইটোসিস বিভাজন আর মিয়োসিস বিভাজনের, এটাও তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আচ্ছা, আমরা চলে যাচ্ছি এখন মাইটোসিসের বৈশিষ্ট্যে। হ্যাঁ, মাইটোসিসের বৈশিষ্ট্য, আমাদের সময় কম আছে হাতে, এই জন্য আমরা অত সময় নিয়ে, তারপরেও তোমাদের যতটুকু বোঝানোর দরকার আমার মনে হয় বুঝতে পেরেছো নাকি, বলো দেখি? আচ্ছা, এখন দেখো মাইটোসিসের বৈশিষ্ট্য। তাহলে আমরা মাইটোসিসের বৈশিষ্ট্য বোঝার জন্য মাইটোসিসের চিত্রটা একটু উপরে রেখে দিলাম। এখন আমরা জানবো মাইটোসিসের বৈশিষ্ট্য সম্পর্কে। মাইটোসিস কোষ বিভাজন দেহকোষের এক ধরনের বিভাজন প্রক্রিয়া। আমরা পড়েছি না মাইটোসিস কোথায় হয়? দেহকোষে হয় না? হ্যাঁ, তাহলে এটা একটা বৈশিষ্ট্য যে মাইটোসিস কোথায় হয়, এটা হচ্ছে দেহকোষে হয়। তাহলে মাইটোসিস কোষ বিভাজন দেহকোষের এক ধরনের বিভাজন পদ্ধতি। 2 নম্বরে দেখো, এই প্রক্রিয়ায় অর্থাৎ মাইটোসিস প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াসটা কয়বার বিভাজিত হয় মেয়েরা? একবার বিভাজিত হয়, তাই না? আর কয়টা কোষ উৎপন্ন হয় মেয়েরা? 2টা কোষ উৎপন্ন হয়। 2টা কোষের গুণ কি একই থাকে না আলাদা থাকে? তাহলে দেখো 3 নম্বরে কি লেখা আছে? মাতৃকোষটি বিভাজিত হয়ে সমগুণ সম্পন্ন 2টি অপত্য কোষ সৃষ্টি করে। এই সম্পর্কে তো আমরা পুরাপুরি জেনেছি, তাই না? মাইটোসিস যখন পড়লাম তখন খালি দেখো পয়েন্ট করে করে আলাদা করে আমাদের বৈশিষ্ট্যগুলোকে লিখতে হবে। তাহলে 3টা পেলাম। একটা হচ্ছে এটা দেহকোষের একটা বিভাজন পদ্ধতি। 2 নম্বর আছে নিউক্লিয়াসটি একবার মাত্র বিভাজিত হবে, আর উৎপন্ন হবে 2টি কোষ এবং তারা হবে একই গুণ সম্পন্ন বা সমগুণ সম্পন্ন। ঠিক আছে? এখন দেখো, এই ধরনের বিভাজন মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা এবং অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা সমান থাকে, তাই না? আমি তোমাদেরকে বলেছি না, যেহেতু সমগুণ সম্পন্ন তার মানে ক্রোমোজোম সংখ্যা সমান থাকবে, তাই না মেয়েরা? বলো। তাহলে ক্রোমোজোম সংখ্যা যদি সমান থাকে, এই কারণে একে ক্রোমোজোমের সংখ্যা অপরিবর্তিত থাকে, তাই তো? মানে সরি, অপত্য কোষে ক্রোমোজোমের সংখ্যা যেহেতু সমান থাকে, তার মানে হচ্ছে মাতৃকোষের যে ক্রোমোজোম, সেই ক্রোমোজোম সংখ্যা কিন্তু অপরিবর্তিত থাকবে। কোথায়? অপত্য কোষে। এর মানে ক্রোমোজোম সংখ্যাকে সঠিক রাখার জন্য এর কিন্তু একটা গুরুত্ব আছে, অনেক বড় একটা গুরুত্ব। আমাদের শরীরে সবগুলো কোষের ক্রোমোজোম সংখ্যা একই থাকে, কেন বলো দেখি? বিভাজনের জন্য। হ্যাঁ, মাইটোসিস বিভাজনের জন্যই থাকে। এই জন্য এই কারণে কিন্তু আমাদের
চরিত্র অপরিবর্তিত থাকে মোটামুটি। তাহলে দেখো এই ধরনের কোষ বিভাজনের প্রতিটি ক্রোমোজোমে লম্বালম্বি ভাবে দুটি ভাগে বিভক্ত হয়। এই যে এখানে দেখো, এই যে এখানে একটা একটা ছিল, এই যে দুইটা ভাগে বিভক্ত হয়েছে, দেখতে পাচ্ছ তোমরা, প্রত্যেকটা এক্স এর মতো হয়ে গেছে, দুই অংশে বিভক্ত। তারপরে প্রতিটা হ্যাঁ এই একটা দুইটা হয়ে যায়, তো প্রতিটা অংশের একটা এখানে আসে আরেকটা এখানে যায়, আবার এই ক্রোমোজোমের একটা এখানে যায় একটা এখানে আসে। এই কারণে এই চারটা যখন আটটা হয় তখন এখানে চারটা যায় এখানে চারটা যায়। এই কারণে মাতৃকোষে যদি চারটা ক্রোমোজোম থাকে তাহলে অপত্য কোষেও চারটা থাকে। এই যে সমান ভাগে বিভক্ত হয়ে যাওয়া, অর্থাৎ মা এবং শিশু ক্রোমোজোম সংখ্যা সমান থাকা, হ্যাঁ মাতৃকোষের সমান থাকা, তাই এইকে বলা হয়, মাইটোসিসকে বলা হয় ইকুয়েশনাল বা সমীকরণিক বিভাজন, যেটা আমরা একটু আগে তোমাদেরকে বলেছি। বুঝতে পেরেছো ইকুয়েশনাল সমীকরণ বিভাজন? জি মিস, বুঝতে পেরেছি। তাহলে আমরা তিন ধরনের কোষ বিভাজন পড়েছি, প্রত্যেকটার ক্ষেত্রে আমরা পেলাম হচ্ছে তিনটারই আলাদা করে তিনটা নাম আছে, কেন আছে সেই সম্পর্কে আলোচনা করলাম, এবং এগুলো অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে আসে, আমরা আজকে সেটা জানবো, মানে বাড়ির কাজে দেখবো। তো নতুন যারা জয়েন করেছো সবাই চ্যাট বক্সে যে উপস্থিতি দিয়ে দাও, কেমন? আচ্ছা, এখন আমরা জানবো মাইটোসিস কোথায় হয়। হ্যাঁ, কোথায় কোথায় মাইটোসিস হয়? মাইটোসিস মূলত প্রকৃত নিউক্লিয়াস যুক্ত বা ইউক্যারিওটিক সেল, যারা প্রকৃত নিউক্লিয়াস তোমরা জানো, মানে নিউক্লিয়াসে সুগঠিত থাকে যে কোষগুলোতে, সবগুলো দেহকোষেই এরকম মাইটোসিস বিভাজন হতে পারে। তো উদ্ভিদের ক্ষেত্রে কোথায় কোথায় হয় সেটা একটু দেখি। হ্যাঁ, উদ্ভিদের বর্ধনশীল অংশ, অর্থাৎ যে অংশগুলো বাড়তে থাকে, হ্যাঁ খুব তাড়াতাড়ি বিভাজিত হয়, ওই অংশগুলোতে আমরা মাইটোসিস বিভাজনকে দেখতে পাবো। যেমন মনে করো ভাজিক টিস্যু, হ্যাঁ সেগুলোর কোথায় ভাজিক টিস্যু থাকে? কাণ্ডে, মূলের অগ্রভাগে। এই যে এখানে চিত্র আছে দেখো, কাণ্ড, মূল, কাণ্ড মূলের এই যে অগ্রভাগের অংশে, এই যে মূলের অগ্রভাগের অংশে বিভাজন হচ্ছে, পাতার অগ্রভাগের অংশে বিভাজন হচ্ছে, মূলের অগ্রভাগ, কাণ্ডের অগ্রভাগ, ভ্রূণ মুকুল, ভ্রূণ মূল, এগুলো আমরা চিনবো। ভ্রূণের যে মুকুল থাকে, মূল থাকে, সেটা আমরা চিনবো ক্লাস 8-এ। আর বর্ধনশীল পাতায়, এই যে বর্ধনশীল পাতার অগ্রভাগ দেখো, মুকুল, এই যে কাক্ষিক মুকুল হয় না, যে মুকুল থেকে তোমার পাতা গজায়, অথবা মুকুল থেকে তোমার পুষ্প হয়, হ্যাঁ এগুলা তো চিনো না মুকুলগুলোকে তোমরা? হ্যাঁ, সেই মুকুল অংশে এই মাইটোসিস দেখা যায়, যেগুলো খুব বর্ধনশীল, বাড়তে থাকে, সেই অংশগুলোতে মাইটোসিস হয় আসলে। আর প্রাণী দেহের মধ্যে কোথায় কোথায় হয়? দেহকোষে হয়। দেহকোষ, আমাদের সব দেহের যত কোষ আছে মোটামুটি সবগুলো কোষেই হবে মাইটোসিস। আর ভ্রূণের পরিবর্ধনের সময়, অর্থাৎ আমরা যখন মায়ের পেটে ভ্রূণ অবস্থায় থাকি, একেবারে ছোট, জাইগোটের পরে ভ্রূণ, সেটা তোমরা জানো, সেই ভ্রূণ অবস্থা, আমাদের ভ্রূণ যখন আস্তে আস্তে বাড়ে, কেমন কেমন করে বাড়ে? মাইটোসিস বিভাজনের মাধ্যমে বাড়ে, এবং এক সময় আমরা ছোট্ট ভ্রূণ থেকে মানুষে পরিণত হই। হ্যাঁ, যে কোনো প্রাণীর বা উদ্ভিদের ভ্রূণেই এটা হয়ে থাকে। নিম্ন শ্রেণীর প্রাণী এবং উদ্ভিদের অযৌন জননের সময় এরকম হয়। অযৌন জনন সম্পর্কে তোমরা জানো, যেখানে তোমার হচ্ছে ধরো স্পোর বা অন্যান্য কিছুর মাধ্যমে যখন জনন হয়, তখন সেখানেও আমরা কি দেখতে পারি? মাইটোসিস বিভাজন। তাহলে আমরা কি বুঝতে পারলাম? আমাদের সময় একদম হাতে নাই, 5 মিনিটের মতো আছে, তো বুঝতে পারলাম নাকি একটু বলো দেখি। আচ্ছা, এরপরে আমরা জানবো কোন কোন কোষে মাইটোসিস বিভাজন হয় না। তো আমরা এখানে দেখতে পাচ্ছি প্রাণীর স্নায়ু টিস্যুর স্নায়ু কোষে। আমরা একটু স্নায়ু কোষটাকে দেখি। এই যে স্নায়ু কোষ বা নিউরন, হ্যাঁ এই যে এইখানে আতকিয়া, তুমি একটা ডট দিয়েছো আমার স্ক্রিনে, আতকিয়া, আমি কিন্তু রোল নাম্বার লিখে রাখবো, কেমন? আতকিয়ার কোনো দাগাদাগি করবা না, একদম সময় নাই আমাদের হাতে, আমরা একটু শেষের অংশটা দেখছি। তো আমরা নিউরন দেখতে পাচ্ছি, এই যে প্রাণী নিউরন কোষ বা স্নায়ু কোষ, এটা বাংলায় বলেন স্নায়ু কোষ, নিউরন। এই কোষগুলোতে হয় মাইটোসিস ঘটে না, মাইটোসিস ঘটে না, নিউরন কখনো বিভাজিত হতে পারে না। স্তন্যপায়ী প্রাণী, মানে আমাদের মতো যারা আছে, যারা শাবককে মায়ের দুধ খায়, যে শাবকরা, সেই ধরনের প্রাণীগুলো পরিণত লোহিত রক্তকণিকা। একটু দেখি আমরা, এই যে রেড ব্লাড সেল, ইরাইথোসাইট যাকে বলা হয়। তোমরা লোহিত রক্তকণিকা তো চেনো না, নাম শুনেছো না? লোহিত রক্তকণিকার মধ্যে হয় না, এবং অনুচক্রিকা, রক্তের কোষ, হ্যাঁ অনুচক্রিকা, যাকে ইংরেজিতে বলে প্লেটলেট, থ্রম্বোসাইট, এই থ্রম্বোসাইট, তারপরে হচ্ছে লোহিত রক্তকণিকা,
এবং অনুচক্রিকার মধ্যেও কিন্তু হয় না। আমি তোমাদের মনে রাখার সুবিধার জন্য চিত্রগুলো তোমাদের সামনে দিচ্ছি, এগুলো কিন্তু তোমাদের বইয়ে নাই। আচ্ছা, আর উদ্ভিদের ক্ষেত্রে স্থায়ী টিস্যুর কোষে, যে কোনো স্থায়ী টিস্যুটা যদি স্থায়ী হয় তবে সেই কোষেই বিভাজন ঘটবে না, স্থায়ী কোষে হবে না, ভাজক কোষে হবে। আমরা কিছুক্ষণ আগে দেখেছি উদ্ভিদের ভাজক কোষগুলো, তাই না? মূল, কাণ্ড, পাতার অগ্রভাগ, হ্যাঁ, মুকুল, এই অংশগুলোতে হবে, কিন্তু স্থায়ী কোনো টিস্যুর মধ্যে মাইটোসিস হবে না। তাহলে আমরা জানতে পারলাম কোন কোন জায়গায় হচ্ছে না। প্রাণী কোষের স্নায়ু কোষে হবে না প্রাণীর মধ্যে, তারপরে হচ্ছে লোহিত রক্তকণিকায় হবে না, অনুচক্রিকায় হবে না। আর উদ্ভিদের ক্ষেত্রে কোথায় হয় না বলো? স্থায়ী টিস্যুর কোষে। স্থায়ী কোষে। তাহলে আমরা এই পর্যন্তই আজকে রাখবো, একটু বাড়ির কাজগুলো দেখে নেই। হ্যাঁ, তোমরা স্ক্রিনশট নিয়ে নিবা, পরিপূর্ণ যখন ভাবে উপস্থাপিত হবে তখন। দেখো 1 নম্বরে আছে কোষ বিভাজন কি, এটা একটা জ্ঞানমূলক প্রশ্ন। 2 নম্বরে 3টা জ্ঞানমূলক প্রশ্নকে একসাথে দিয়েছি। অ্যামাইটোসিস কি, মাইটোসিস কি, মিওসিস কি, ঠিক আছে, জ্ঞানমূলক প্রশ্ন। এরপরে আছে হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন। অ্যামাইটোসিস বিভাজনকে প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয় কেন, এর উত্তরও আমি বলে দিয়েছি, তাই না মেয়েরা? অ্যামাইটোসিসকে কেন প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয় বলো তো, কেন? কেন একটু বলো দেখি, মনে আছে কিনা? সরাসরি বিভক্ত হয়। গুড, এরা সরাসরি বিভাজিত হয়, সহজ সরল। গুড, ভেরি গুড। 4 নম্বরে দেখো মাইটোসিসকে সমীকরণিক বিভাজন বলা হয় কেন, এটাও কিছুক্ষণ আগে জেনেছি। 5 নম্বর আছে মিওসিসকে হ্রাসমূলক বিভাজন বলা হয় কেন। তো এই 3টা হচ্ছে তোমার অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে আসে, এটাও অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে আসে। 6 নম্বরে আছে উদ্ভিদ ও প্রাণীদের কোথায় মাইটোসিস বিভাজন সম্পাদিত হয়, কিছুক্ষণ আগে দেখেছি আমরা কোথায় কোথায় মাইটোসিস হবে। আর ঠিক একইভাবে 7 নম্বর আছে উদ্ভিদ ও প্রাণীর দেহের কোথায় মাইটোসিস বিভাজন সম্পাদিত হয় না, এটা আমরা একটু আগে দেখেছি, তাই না? এগুলো সব হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন, অর্থাৎ 2 থেকে 4 লাইনের মধ্যে এই 3 থেকে 7 নাম্বার প্রশ্নের উত্তর দিতে পারবা, আর 1 নাম্বার আর 2 নাম্বারকে 2 লাইনের মধ্যেই শেষ করা যাবে। তা তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও এবং আমাদের গ্রুপে দিয়ে দিবা। স্ক্রিনশটটা নিয়ে গ্রুপে দিয়ে দাও। আর যারা নতুন এসছো অনেকেই তোমরা উপস্থিতি দাও নাই, হ্যাঁ, উপস্থিতি দাও নাই, চ্যাট বক্সে যে তাড়াতাড়ি উপস্থিতি দিয়ে দাও, আমাদের হাতে 2 মিনিট সময় আছে। যারা উপস্থিতি দাও নাই তারা চ্যাট বক্সে যে উপস্থিতি দাও আর স্ক্রিনশট নিয়ে নাও, নিয়ে যে কোনো একজন আমাদের গ্রুপে দিয়ে দিবা, কেমন? তাহলে আমরা কি স্ক্রিনশটটা অফ করতে পারি? তোমাদের কোনো কোশ্চেন আছে আজকের আলোচনা থেকে, কোনো কোশ্চেন আছে? নো মিস। তোমরা আমাদেরকে সিলেবাস দিবে না স্কুল থেকে? দিবে, একটু সময় নিচ্ছে। আমরা কিন্তু তোমাদেরকে সিলেবাসটা দেখিয়েছি, তাই না? দেখাই নাই, আমি দেখাইছি আমারটা। জি মিস, আপনার ক্লাসে তো দেখছি, তোমরা কিন্তু বাকি স্ক্রিনশট, ক্লাসগুলো দেখিনি। আচ্ছা তাহলে বাকি ক্লাসে টিচারদেরকে একটু বললেই তারা স্ক্রিনশট মানে সরি তারা ছবি তুলে তোমাদেরকে দেখায় দিবে, কেমন? তো ঠিক আছে, আমরা স্ক্রিন শেয়ারটা অফ করবো এখন। আর তোমরা কোশ্চেন থাকলে এমনিও করতে পারবে আমাকে, হ্যাঁ, কোশ্চেন থাকলে করতে পারো, সময় নাই, যে কোনো সময় কেটে যাবে। তো আমি তোমাদের একটু বলি, মেয়েরা একটু সময় আছে আমাদের হাতে, একটু বলি যে তোমরা এর পরের ক্লাস থেকে যখন মানে আসবা, হ্যাঁ, ক্লাসে যখন ঢুকবা তখন মানে নিজের থেকেই চ্যাট বক্সে যে উপস্থিতি দিয়ে দিবা, ঠিক আছে? আরেকটা বিষয় বলি যে প্রতিদিনকার হোমওয়ার্ক প্রতিদিন করে ফেলবা, হ্যাঁ, প্রতিদিনকার হোমওয়ার্ক প্রতিদিন করে ফেলবা। আর এই তোমাদের যেহেতু সময় অনেক কম তোমরা জানো, হ্যাঁ, খুবই সময় কম ক্লাস 8-এ, সেই ক্ষেত্রে অল্প সময়ের মধ্যে নিজেদের থেকেও কিন্তু কিছুটা পড়া আগায় রাখতে হবে। আর আমরা টিচাররা যা পড়াচ্ছি তা একেবারে যখন যেটা পড়ানো হচ্ছে তখনই সেটা শেষ করবা, তাহলে আর তোমাদের উপর চাপ পড়বে না, কেমন? তো তোমরা সামনে যেহেতু জিএসসি পরীক্ষা দিবা, আগের থেকেই সেই প্রিপারেশন নিবা, অল্প অল্প করে নিবা, তাহলে আর প্রেসার থাকবে না, কেমন? তাহলে আজকে আমরা এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। তোমরা অনেকে উপস্থিত আছো, যারা থাকে না তাদের সাথে একটু কথা বলবে, হ্যাঁ, 60 জন 59 জন আছো তোমরা। যাই হোক, ঠিক আছে, তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম।